হটস্পট। সালের পর থেকে আজ 21 একটাও ঘর বাড়ি জ্বলেনি। পার্টির প্রতি ওদের কোনো দায়বদ্ধতা নেই। এইখানে কেউ অন্যায় করবে বললে তার প্রতিবাদ হয়, যার জন্য প্রতিবাদ হলে গন্ডগোল মাত্র। তবে ইদানিংকালে বিজেপি একটু গন্ডগোল পাকাবার চেষ্টা করছে। গণতন্ত্রকে হত্যা করা এবং রেগুলার খুন সন্ত্রাস এটা একটা ধারাবাহিক প্রসেস। দামোদরচকের মোহাম্মদ নাসিম 20 বছর ধরে মুম্বাইতে কাজ করতেন। লকডাউনের সময় মুম্বাই থেকে বাড়ি এসেছিলেন। রাত তখন 8টা নাগাদ বাড়ির বাইরে দাঁড়িয়ে ফোন করছিলেন। হঠাৎ বিকট একটা শব্দ। মোহাম্মদ নাসিম আজ নেই। তার সন্তান, তার স্ত্রী, তারা মাঝে মধ্যে বাড়িতে আসে। আমরা সেই বাড়িতে যাব, কথা বলবো, জানবো কি হয়েছিল, জানার চেষ্টা করব কেন বারবার কেশপুর অশান্ত হয়ে ওঠে, কোথায় সমস্যা। মানে এটা তো যদি আমি বলেই ফেলি, এখানে যে রাজনৈতিক যে সিস্টেম আছে তাতে দেখা যাচ্ছে যে এক না একতন্ত্র জিনিস করতে চাই, যাকে ক্ষমতায় দিয়ে দিচ্ছে, যাকে পদে দিয়ে দিচ্ছে, তো তারা কী করছে তাদের মতো করে তারা মনে করেছে আমরা মানে আমাদের যে টিএমসি পার্টি, যে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা যে পার্টিটা করছি আমরা ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই পার্টিটা করছি। কিন্তু মমতা ব্যানার্জি ছাড়া তারপরে যে স্তরে, যে নিচে পর্যায়ে আমাদের ব্লক স্তরে যারা আছে, এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল যে এমএলএই হোক, সে আপনার হচ্ছে মানে সভাপতি হোক, মুখ মানে দেখতে আসলো নি। এমনকি যারা মার্ডার করেছে, যারা মার্ডার করলো তাদেরকে আশ্রয় দিয়েছে। পাশাপাশি গ্রামে আছে 41 জন মোট আসামি আছে, 19 জন তারা বেল পায়নি, তারা গ্রামে ঢুকে যাচ্ছে, একদম রেড়ে করে ঢুকে যাচ্ছে। এই তো পাশের বাড়ি, এদের সব ঢুকেছে, এসেছে, কোনো অসুবিধা কারো কিছু হয়নি, বিন্দাস আছে। এই বাড়িটার সামনে থেকে কোনটা একটু দেখান না, কোনটা? এই যে হ্যাঁ, ওই পাড়াটা যেটা হচ্ছে এই জায়গাটায়, জাস্ট এইখানটায় দাঁড়িয়ে, এইখানটায় ওরা ওইখান দিক দিয়ে এখানে লাইট জ্বলছে, হ্যাঁ, মসজিদের লাইট জ্বলছে, এখানে লাইট আছে, আমার বাড়ির আগে লাইট জ্বলছে, আমার বাবা আমার বোন টোন করা ওরা সবাই ছিল এখানে। ওই এই বাড়িটার আগেটা থেকে বন্ধুকে মেরেছে। 11 সালের পর থেকে আজ 21 একটাও ঘর বাড়ি জ্বলেনি এবং পুড়েও। গুলিতে একটা শিশুর মৃত্যু হয়েছে কদিন আগে, এটা কিভাবে? কোথায় গুলিতে মৃত্যু? সেটা গুলিতে নয়, আপনার একটু ভুল হচ্ছে। কিছুদিন আগে প্যাটো বমের আঘাতে ওদের ভাগারি দ্বন্দ্ব ছিল, তাতে 2 জনের মৃত্যু হয়েছে। রাজনৈতিক সংঘর্ষ হয়নি। এটা রাজনৈতিক সংঘর্ষ কেশপুরে হয় না, তাহলে কম হচ্ছে। টুকিটাকি এখন বিজেপি বিভিন্ন জায়গায় পায়ে পা তুলে ঝগড়া করার চেষ্টা করছে আমাদের সঙ্গে। মোহাম্মদ রফিক সাহেবের বাড়িতে গেছিলাম একটা সমস্যা নিয়ে, উনিও আসেননি। মোহাম্মদ রফিক সাহেবও আসেননি, শিউলি সাহেবও আসেনি। উনি বলেছিলেন, আনন্দপুরে আমাদের একদিন মিটিং হয়েছিল, সেদিনে বলেছিলেন যে হ্যাঁ যাবো, যারা দুস্থ পরিবার, যারা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, হ্যাঁ, যাদের মানে কোল থেকে তাদের মায়ের কাছ থেকে তার ছেলেরা গেছে, তাদের বাড়ি যাবো, আসেনি। কিছুদিন আগে দেখবেন একটি বাচ্চা ছেলে, 14 বছরের বাচ্চা, এবং আর একজন আমাদের গ্রাম পঞ্চায়েত মেম্বারের ভাই, সে মারা গেছে। আমাদের দলীয় সমর্থক, সম্পূর্ণ ভিন্ন একটা প্রসঙ্গ, রাজনীতির সঙ্গে কোনো যোগ নেই। সেখানে হয়তো রাজনীতির লোকরা আছে, আমার গ্রাম পঞ্চায়েত মেম্বার, তার ভাই, সে তো রাজনীতিরই একটা অঙ্গ, মানে লোক, ফলে সেটাকে রং দিচ্ছে বিরোধীরা, এটা রাজনীতি জনগোষ্ঠীদ্বন্দ্বের জন্য এসেছে, এটা কিন্তু নয়। গণতন্ত্রকে হত্যা করা এবং রেগুলার খুন সন্ত্রাস এটা একটা ধারাবাহিক প্রসেস। আমরা ভেবেছিলাম 11 সালে পরিবর্তনের পর বোধহয় বন্ধ হবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কেশপুরের মানুষ দেখেছিল যে সেই ধারার কোনো পরিবর্তন ঘটেনি।
বারবার শিবির বদল হয় বলে এত অশান্তি হচ্ছে? শিবির বদল হওয়ার জন্য, মানে শিবির বদল হবে, মানে চাইছে। কেন কেন শিবির বদল হয়? কেন শিবির বদল কি, কোন ফায়দা? যখন দেখতে পাচ্ছি মনে হচ্ছে পার্টিটা মনে হচ্ছে চলে যাবে, অন্য একটা পার্টি ধরলে মনে হচ্ছে প্রতিষ্ঠিত হব। তাহলে এই তো ওই ভোট ফায়দা। আসছে, এখন তো তাহলে শিবির বদলের হাওয়া আরো বাড়বে। ওদের টোটাল নেশা ওই রকম, ওরা সুযোগ সন্ধানী, সুযোগের সদ্ব্যবহার করবে এরকম ভাবে, কিন্তু পার্টির প্রতি ওদের কোনো দায়বদ্ধতা নেই। পার্টির মধ্যে যে দায়বদ্ধতা থাকে, পার্টির ক্যান্ডিডেটের লোক মানে তাদেরকে মারে, তাদের বাড়ির লোককে মারে। সুযোগ পেলে যে সবাই এদিক ওদিক করে, আপনি আমরা করতে পারবো না, আমাদেরকে যতই কষ্ট দিচ্ছে, অনেক শাসাচ্ছে, কিন্তু আমরা মমতা ব্যানার্জিকেই ভালোবাসি, আমরা দিদিকে ভালোবাসি। 98 আমার মা মারা গিয়েছিল, মনে করেছিল উনি আমার মায়ের মতো, এরকম ভাবতাম। আপনার হচ্ছে আরেকটা কথা, 2019-এর লোকসভার পর কেশপুর পুনর্দখল করতে, বা বলা ভালো কেশপুরে পুরোপুরি তৃণমূলের সংগঠন তৈরি করেন যার উপর ভরসা করা হয়েছিল, তিনি হলেন মোহাম্মদ রফিক। মোহাম্মদ রফিক ভূমিপুত্র, যার উপর কেশপুরের দায়িত্ব, যার উপর ভরসা করা হয়েছে, এই তার বাড়ি। আমরা তার সঙ্গে কথা বলবো। আপনি শুভেন্দুর বিরুদ্ধে বলছেন, শুভেন্দু আপনার বিরুদ্ধে বলছেন, মানুষ কি ভাববে? মানুষ ভাবছে এটাই, বাংলার মানুষ যে বেঈমান গাদ্দার, দলে থেকে দলের সঙ্গে বেঈমানি করা একজন গাদ্দার 35টি পদের অধিকারী থেকে, এবং বাড়ির সমস্ত, একটা কেউ পদবিহীন ছিল না, সমস্ত সরকারি পদে, এমএলএ, এমপি, মন্ত্রী থেকে চেয়ারম্যান থেকে কাউন্সিলর থেকে সব পদ পেয়েছে। আমি মমতা কাউন্সিলরও নয়, পৌরসভার কাউন্সিলরও নয়, পঞ্চায়েতের সদস্যও নয়। আমি তৃণমূলটা এখনো জান প্রাণ দিয়ে করি। একসময় তো সিপিএমের একটা ভালো জায়গা ছিল এখানে, তারপরে সেখানে তৃণমূল, এবং তৃণমূল যখন এলো কেশপুরে, সে সময় তৃণমূলের একটা মানে সংগ্রাম, প্রায় একটা রক্তক্ষয়ী সংগ্রাম, তার মধ্যে দিয়ে তৃণমূল এলো। এতদিন ধরে তৃণমূল রয়েছে, এবার কি হবে? অনেকেই অনেক কথা বলছে, আপনাকে বলি যে নির্বাচন ঘোষণা হলেই নাকি তারা এখানে উড়ে এসে জুড়ে বসে যাবে। 2016-তে ভাই মোদি কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ছিলেন, পশ্চিমবাংলার মাটিতে 7 দফায় নির্বাচন করেছিলেন, গোটা ভারতবর্ষের যত কেন্দ্রীয় ফোর্স বাংলায় এসে নামিয়েছিলেন। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় 211টা আসন পেয়েছিল, তৃণমূল কংগ্রেস। কেশপুরে এবার কতটা পাবেন, কত পার্সেন্টেজ পাবেন? তো আরে আপনাকে 19-এর নির্বাচনে নাকি ওরা হাফ করবে বলেছিল দিলীপ ঘোষ, 92,000 ভোটে তো আমরা লিড দিয়েছি কেশপুরে দেব। আজকে ভোট হলে আজকে 90,000 ভোটে লিড, মানে শুভেন্দু অধিকারী কোনো ফ্যাক্টর না বলছে? আরে শুভেন্দু বলে কেউ ছিল না, শুভেন্দু তো মমতা ব্যানার্জি বানিয়েছে। শুভেন্দু যদি মন্ত্রিত্ব না দিত, যদি পদ এতগুলো মন্ত্রিত্ব বা এসব না দায়িত্ব দিত, শুভেন্দু কোথায়? কলেজ গেটের ছাত্র ছিল, কলেজ গেটেই থাকতো। এই যে 2019-এর লোকসভার পর যখন ভারতীয় জনতা পার্টি কেশপুরে তাদের যে কার্যক্রম করা শুরু করেছিল, এবং তখন থেকে তৃণমূলের সাথে আবার সন্ত্রাস শুরু হয়েছে, এবং ভারতীয় জনতা পার্টি চেয়েছিল কেশপুরের বুকে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। যখন 2019-এ 18টি সিট পাওয়ার পর গোটা কেশপুর থেকে তৃণমূলের তাবড় নেতা মন্ত্রী সবাই, 2019 সালেও তো ঘাটালে বা কেশপুর থেকে আপনারা খুব বেশি ভোট পাননি। কেশপুর তো ভোট দিতে দেওয়া হয়নি। আপনি যদি কেশপুরে 277 বুথ দেখেন, আমরা কোনো পোলিং এজেন্ট সেভাবে না দিয়েও ভিতরে ক্যাম্পেনিং করে ভারতী ঘোষ কিছু সভার মধ্য দিয়ে আমরা প্রায় 47খানা বুথে লিড পেয়েছিলাম। কিন্তু আপনি যদি দেখেন, প্রায় 15টি অঞ্চলের মধ্যে 13-14টি অঞ্চলে আমরা পোলিং এজেন্ট দিতে পারিনি। তা সত্ত্বেও মানুষ তার আশীর্বাদ যতটা সম্ভব করেছিল। তারা যদি আমরা পোলিং এজেন্ট দিতে পারতাম, যদি ক্যাম্পেনিং করতে পারতাম, আমরা বলতে পারি কেশপুরের মতো জায়গায় আমরা 1 লাখ ভোটে পিছিয়ে থাকতাম। এখন যা পরিস্থিতি, তাতে কি আপনাদের মনে হয় আপনারা ক্যাম্পেইনিং করতে পারবেন? অবশ্যই পারবো। এখন ভারতীয় জনতা পার্টি গণতন্ত্র প্রতিষ্ঠার একটা অনবদ্য নজির সৃষ্টি করেছে। কারণ যখন তৃণমূল 19-এর লোকসভার পর সব ছেড়ে পালিয়ে গেছিল, আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছি। মানুষকে বলেছি যে পঞ্চায়েত ভোট হবে, স্কুল নির্বাচন হবে, কলেজে ভোট হবে। শুভেন্দু অধিকারী কতটা ফ্যাক্টর হয়ে যাবে? শুভেন্দু অধিকারী আমাদের সকলের সত্ত্বেও নেতা। তিনি কেশপুরে অনেকবার এসেছেন, তিনি কেশপুরের ক্ষুদিরামের মাটিকে চেনেন,
তিনি হাতের তালুর মতো চেনেন। তিনি আমাদেরকে কথা দিয়েছেন আমরা আমাদের সাথে তিনি আপদে বিপদে আছেন সব সময়, এবং তিনি খালি একটাই কথা বলেছেন, কেশপুর আমরা জিতবই। আচ্ছা আমাকে 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 এটা বলুন দাদা, যে এই সব জায়গায় ভোট হয়, ইউপিতে ভোট হয়েছে, বিহারে ভোট হয়েছে, হ্যাঁ, তো আমাদের রাজ্যের অন্য জায়গাতেও ভোট হয়। ভোট হোক বা না হোক, এই কেশপুরে সব সময় অশান্তি কেন? কেশপুরে অশান্তি ওরাই লাগিয়ে দিয়ে যাইতে। শুনুন, কেশপুর একটা আলাদা জায়গা। কেশপুরে নিরপেক্ষ মানুষ বেশি আছে। এখানে দুর্নীতি কেউ যদি করবে বলে তাহলে মানুষ সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে। এইখানে কেউ অন্যায় করবে বললে তার প্রতিবাদ হয়, যার জন্য প্রতিবাদ হলেই গন্ডগোল মারপিট। প্রতিবাদ হলেই প্রতিবাদ হলেই গন্ডগোল হবে। এখানে প্রতিবাদ আছে। এখানে কেউ এসে, আপনি ধরুন না পাক থেকে এসেছেন, আপনার উপরে এসে কেউ দাদাগিরি করবে, এই সাইডের মানুষ মেনে নেবেন। একজন দাদাগিরি করলে সঙ্গে সঙ্গে তার উপরে স্টেপ নেবে। দাদাগিরি এখানে চলবে না, এখানে সবাই দাদা। এইটা হচ্ছে সব থেকে ভালো জিনিস। এখানে কোনো দাদা মস্তান আপনি পাবেন না। খোঁজ করে দেখুন, গোটা কেশপুরে দুটো মস্তান আপনি পাবেন না। কিন্তু বোমা তো পড়ে, গুলি তো চলে। এটা হচ্ছে সব গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে থেকে যায়। কিছু 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 এই জমি জায়গার বিবাদ যেগুলো আছে ওই সব বন্ধ হয়ে যায়। রাজনৈতিক ব্যাপারটা এখন একদমই কম। কোনো রকম সংঘর্ষ কেশপুরে খুব কমই আছে। যে যার পার্টি সে তার করছে, ঠিক আছে, কিন্তু এখানে তৃণমূলের প্রভাব আছে। বিজেপি কেশপুরে কিছু নেই। বামপন্থীরা মাঝখান থেকে আমার ধারণা বা আমি নিজে ফিল করছি, যারা আজকের বিজেপি করছে তারা কারা। যদি দেখেন তন্ময় ঘোষ সিপিএমের একটা বড় হারমাদ লিডার, অত্যাচারের কেশপুরের কাহিনীর যদি বলা হয় তার মধ্যে অন্যতম একজন, তার নাম হচ্ছে তন্ময় ঘোষ। সেই তন্ময় ঘোষ এখন লাল জামা পরে গেরুয়া জামা পরেছে। নিয়ামত বাবুরা গেছিলেন আবার ঘুরে বামেরাই বিজেপি হয়েছে কিছু ক্ষেত্রে, কিন্তু ভালো মানুষ তো বামেরাদের মধ্যেও আছে। আর এই 11-র পরিবর্তন, বহু বামেরা আমাদেরকে ভোট দিয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। 11-তে পরিবর্তন হয়নি, 16-তে পরিবর্তন হয়েছে। কেশপুরের বহু বামপন্থী মানুষ দিদির উন্নয়নের সঙ্গে আছে, দিদির প্রতি আস্থা রেখে এবং আমাদের প্রতি আস্থা রেখে তারা আমাদেরকে সমর্থন করেছে। সেই ভালো মানুষেরা এই দাঙ্গাবাজ এই ধরনের একটা সাম্প্রদায়িক দলকে কখনোই কেশপুরে জায়গা দেবে না। এই চাল উড়ে গেছিল আমফানের সময়, তারপর কি হলো? না, আমফানের সময় তো সব তুলে নিয়ে গেছিলো, পয়সা দিতে বলেছিল, কিছু হয়নি। বাড়ি দিতে বলেছিল, হয়নি কিছু। কিছু হয়নি? দেবের সঙ্গে যোগাযোগ করেছিলেন? না, যোগাযোগ করেননি আপনারা? দাদার নাম্বার তো নেই আমার কাছে। হ্যাঁ, দাদার নাম্বার তো নেই। দাদার নাম্বার নেই? কি মনে হয় তাতে এই হানাহানি, এই অশান্তি কমবে? অনেক কিছুই কমবে না, আরো বাড়বে, উত্তাল হবে কেশপুর, আর আবার উত্তাল হয়ে যাবে। যা অবস্থা ডিক্লেয়ার হলে আবার উত্তাল। সিপিএম যদি মিছিল নিয়ে বেড়ায় তাহলে আবার তৃণমূল হামলা করবে। বিজেপি যদি আপনার নিয়ে বেড়ায়, মিছিল নিয়ে বেড়ায়, আবার ওরা হামলা করবে। এই তো ঠুকাঠুকি তো হবে। ওদের বাড়ি এই গ্রামে, মহিষদা। বাড়িতে গিয়ে দেখা গেল বাড়িতে কেউ থাকেন না এখন, তারা মেদিনীপুরে থাকেন। গ্রামের মানুষের সঙ্গে কথা বলে দেখা গেল তারা বলছেন অশান্তির কথা, তারা বলছেন সিপিএমের ভোট বিজেপিতে যেতে পারে, তারা বলছেন সাংসদ দেব, ঘাটালের সাংসদ, তার গ্রাম এটা, অথচ সেই গ্রামেরই কোনো উন্নয়ন হয়নি। তিনি যখন আসেন তখন তার সঙ্গে কথা বলে না, কিন্তু তাতেও লাভের লাভ কিছু হয়নি, দেখছি বলেন, কিন্তু এখনো পর্যন্ত রাস্তা বা গ্রামের কোনো উন্নয়ন হয়নি দাবি করছেন তারা। কি কাজ হচ্ছে গো এটা? জরুরি কাজ। লকডাউনের সময় ফিরলেন কি করে? এই কোনোরকম করে কষ্ট করে বাসে ফাঁসে যে যেমন ভাবে বাড়িতে আসতে হবে। হ্যাঁ, তা তো আসতেই হবে। এইভাবেই ঝাঁক করে এসেছি, এই তো এসে বাড়িতে ঝাঁক মাখানো তার কাছে নিয়ে
কাজকর্ম করে খেতে তো হবে। আর এমনি সরকারি কোনো কাজ কেউ না সরকার কোনো কাজের ব্যবস্থা করেনি? কিছু ফ্যাসিলিটি আমরা কোনোদিন পাইনি। কোনো 100 দিনের কাজ? 100 দিনের একটা কাজ আমাদের তো 100 দিনের কাজ হয়নি? হয়, আমাদের তো সবে যে জব কার্ড ফব কার্ড তো সব তো নাই। জব কার্ড নেই? জব কার্ড নেই, পঞ্চায়েতকে বলেছেন আপনারা? পঞ্চায়েতকে বলেছি, আবেদন তো করা আছে, বলছে আচ্ছা দেখছি আপনাদের জন্য ব্যবস্থা করা যাবে। যখন সরকার মানে লকডাউন পড়েছিল বোম্বাই হ্যাঁ বলছিল তো বলে হচ্ছে তোমার কিছু দিবে আর কি সরকার থেকে, সেইটাও দেয়নি। মানে যা বিপদের মধ্যে এসেছি বলা যাবে না, আল্লাহ ছাড়া। এরা তো শুধু জরির কাজটাই করতে পারেন, এরা তো শিল্পী, জরির কাজের শিল্পী। যে জরির কাজ করতেন বাইরে 400 থেকে 500 টাকা পেতেন, এখানে পান 200 টাকা। কিন্তু তাই সই, পেট চালাতে হবে তো, ঘর চালাতে হবে তো, তাই আপাতত মহাজনের কাছ থেকে ধার নিয়ে ঘর চালাচ্ছেন, আর ধার শোধ হচ্ছে রোজ রোজ জরি। কেন অশান্ত থাকে কেশপুর? খোঁজার চেষ্টা করেছিলাম আমরা। হটস্পট কেশপুর। হ্যাঁ, হিংসা হয় না তা না, হিংসা হয়, কিন্তু এতটাও হয়তো হয় না যতটা বলা হয়। আসলে মানুষ চাইছেন শান্তি। কেশপুরের মানুষ বলছেন রাজনীতির জায়গায় থাক, তা যেন কারো প্রাণহানির কারণ না হয়। অন্তত কখনো যেন কেশপুর হিংসার জন্য শিরোনামে না হয়।